গুড মর্নিং। আবার আমি এলাম তোমাদের সঙ্গে। আজকে কোনগুলো হবে? সংক্ষিপ্ত উত্তরধর্মী। কোন প্রশ্নমালা চলছে এখন? প্রশ্নমালা 9B। প্রশ্নমালা 9B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী। হ্যাঁ, চ্যাপ্টারটা হচ্ছে সমান্তর প্রগতি বা সমান্তর শ্রেণী, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো যাই হোক, আমি বলছি সেটা হচ্ছে আজকে হঠাৎ করে এই চ্যাপ্টার যদি শুরু করতে চাও তাহলে নিশ্চয়ই হবে না। সেই জন্য যে আজকে যারা প্রথম এখানে দেখছো তারা কিন্তু এগুলো করবে না, তারা তার আগে পিছিয়ে যাও। তো এর আগে প্রথম থেকে শুরু করো, তারপরে এখানে এসে করবে। কারণ হঠাৎ করে এখানে এসে করলে সব গুলিয়ে যাবে, একটার সঙ্গে একটা মিশে যাবে, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, এখন আমি শুরু করছি। সমান্তর শ্রেণী প্রশ্নমালা 9B এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো কিভাবে করতে হবে, কোন পথ দিয়ে যেতে হবে। আমি কিন্তু শুধুই পথটাই দেখাবো, বাকি কাজ কিন্তু তোমাদেরকেই করতে হবে, তোমাদেরকেই হাঁটতে হবে সেই পথে। ঠিক আছে, দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম যে অঙ্কটা রয়েছে, একটা তৃতীয় পদ বলেছে, পঞ্চম পদ বলেছে, দেখাও যে 15টি পদের যোগফল 8। তো এখানে প্রথমেই যদি তুমি 15টা পদের যোগফল বলেছে বলে যোগফলের সূত্রটা লিখে নাও, দিয়ে যদি অঙ্কটা করতে যাও তাহলে নিশ্চয়ই হবে না। কারণ আমি আগেও বলেছি, আরও একবার বলছি, সমান্তর শ্রেণী হোক বা গুণোত্তর শ্রেণী, প্রথম পদ আর সাধারণ অন্তর যদি দেওয়া না থাকে তাহলে সেই দুটো বের করার পরই আমাদের প্রশ্নের মধ্যে যেতে হবে। তাহলে এখানে ফার্স্টে আমাদের প্রথম পদ আর সাধারণ অন্তর বের করতে হবে, যেটা আমরা করেছি। দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ধরে, তাহলে অতি সংক্ষিপ্ততে একের অঙ্কতে যেভাবে আমরা প্রথম পদ সাধারণ অন্তর বার করেছি, এখানেও একইভাবে প্রথম পদ সাধারণ অন্তর বের করার পর আমাদের সমষ্টির সূত্রতে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই এটা পারবে। তো দুয়েরটা দেখো, দুইয়ের অঙ্কটাতে কি বলেছে দেখো, দুইয়েরটাতে একটা পদ দেওয়া আছে, পদের যোগফল দেওয়া আছে, মানে এসপি দেওয়া আছে। এসপি সমান দেওয়া আছে 3p² + 5p। এটা এসপি দেওয়া আছে, তো এটা সিকোয়েন্সের মধ্যেও ছিল। এসপি দেওয়া থাকলে আমরা s1 s2 s3 বের করে নিতে পারবো। এখানে আমাদের সমান্তর শ্রেণী গঠন করে দেখাতে বলেছে, তাহলে আমরা s1 s2 s3 প্রথম বের করে নেব, চারটে পদ পর পর বের করে নেব। তারপরে কি বের করব, মনে আছে কি বলেছিলাম, s1 s2 s3 s4 থেকে আমরা t1 t2 t3 কে খুঁজে পাবো। কারণ পদ মানে কিন্তু টি দিয়ে লেখা হয়, টার্ম, আর এটা হচ্ছে সামস অফ pth টার্ম, আর ওই t1 মানে হচ্ছে সামস অফ টার্ম, ফার্স্ট টার্ম। t1 মানে হচ্ছে ফার্স্ট টার্ম, t2 মানে সেকেন্ড টার্ম। তাহলে আমাদের টার্ম বার করতে হবে। তো আমরা জানি t1 মানেই হচ্ছে s1, t2 মানে কিন্তু হচ্ছে s2 - s1, t3 মানে s3 - s2। মনে পড়ছে এগুলো? তাহলে এইভাবে আমরা t4 পর্যন্ত বের করে নিতে পারবো, বা 3 পর্যন্ত বের করলেও হবে। তিনটে পদ বের করলে একটা শ্রেণীকে লিখে দেওয়া যায় এটা কোন শ্রেণীতে আছে। সেই জন্য চারটেও বের করে দিতে পারো, কোনো ক্ষতি নেই। তো 3-4টে পদকে বের করে দেবে। ঠিক আছে, পারবে নিশ্চয়ই। তারপরেরটাও তাই, তিনেরটা। তো চারেরটাতে দেখো, একটা শ্রেণী দিয়েছে, দিয়ে tn বের করতে দিয়েছে। তো tn মানে nth টার্ম, মানে n-তম পদটা আমাদের বের করতে দিয়েছে। তো n-তম পদটা এখানে সমষ্টি থেকে কি করে পাবো? আমরা যদি সরাসরি সমষ্টি থেকে বের করতে যাই তাহলে আমাদের একটা সমস্যা হবে, সেটা হচ্ছে, দেখো এখানে প্রথম পদ আমরা পেয়ে যাচ্ছি, মানে a পেয়ে যাচ্ছি। আমি অঙ্কটা করে দেব না সব, এখন আমি অঙ্কগুলোতে হিন্টস দিয়ে যাচ্ছি, কারণ এই অঙ্কগুলো সব নিজে করতে পারবে। ঠিক আছে, দেখো a এখানে দেওয়া আছে 51, d তো আমরা পেয়েই যাচ্ছি, কত পাচ্ছি বলো তো? 2, কারণ 53 - 51 বা 55 - 53 যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করে d পাওয়া যায়। আর আর কি দেওয়া আছে বলো তো? sn দেওয়া আছে। sn কত দেওয়া আছে? 51। সিম্বল একটা ভাইটাল জিনিস সব জায়গাতে, অতএব কোন সিম্বলটাকে কি দিয়ে লেখা হয় এটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, sn। আর আমাদের প্রশ্নটা হচ্ছে tn কত। তো আমরা তো একটা সূত্র জানি sn এর, তাহলে এখানে যদি আমরা sn এর সূত্রটা লিখি, কি বলতো সূত্রটা? n/2 ইনটু a প্লাস tn। এখানে tn বলতে লাস্ট পদ, l এর জায়গায় আমরা tn লিখলাম। তো আমাদের a দেওয়া আছে
tn টা তো বের করতে হবে, sn দেওয়া আছে কিন্তু সমস্যা করে দিচ্ছে আমাদের n, তো n তো দেওয়া নেই, তাহলে ফার্স্টে আমাদের n টাকেই খুঁজে বের করতে হবে। তো এইভাবে আমরা অঙ্ক করতে পারি। আমাদের প্রশ্নটা কি আছে সেখানে যখন আমরা দেখব যে এই অপশনগুলোর মধ্যে কোনটা দেওয়া নেই, তাহলে আমাদের এটা বের করতে হবে, কিন্তু এটা না পেলে তো বের করতে পারবো না। সেজন্য প্রথম আমাদের কাজ হচ্ছে n কে খুঁজে বার করা। তো n কে আমরা এখন কোথা থেকে পাবো? n কে পাওয়ার জন্য আমরা তো এই তথ্যটা তো আমাদের লাগাতেই হচ্ছে, তাহলে এই সূত্রটাকে একটু যদি চেঞ্জ করে লিখি, কারণ এখানে দেখো d কে কাজে লাগাতে পারিনি, তাই না? তো এইভাবে ভাবতে হবে, d কে যদি আমরা কাজে লাগিয়ে নিই 2a n - 1 d। দেখো এই সূত্রতে দেখো এইটা দেওয়া আছে, a দেওয়া আছে, d দেওয়া আছে, বাকি থাকলো কে? n। তো a sn a d এর মান বসিয়ে আমরা n কে পাবো। তাহলে n কে যখন আমরা পেয়ে যাব, তারপরে আমরা tn এমনিতেই বার করতে পারবো। তাহলে আমাদের এখানে এই ফর্মুলাটা কিন্তু কোনো কাজে লাগছে না, আমাদের এইটাকে কাজে লাগাতে হবে। এইটা কাজে লাগিয়ে আমরা যখন n কে পেয়ে যাব, তখন আমরা tn বার করতেই পারবো। tn মনে আছে তো, a n - 1 d, আমাদের তখন সব মান করে পাওয়া যাবে, তার মানে tn বের করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 5 n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তার মানে 2 3 5 একই অঙ্ক, নতুন কিছু নেই। তারপরে 6 এরটা বলেছে কতগুলি পদের সমষ্টি 132, এখানেও এই সূত্রটাই বসাবো। তাহলে 6 এরটাতেও আমাদের এই সূত্রটাই বসাবো, কারণ sn বলে দিয়েছে এখানে 132, তাহলে এর জায়গায় 132 বসাবো। কতগুলি পদ মানে এটাও n টাই বার করতে হবে আমাদের, সেই একই প্রশ্ন, n বার করতে হবে। তাহলে n বেরিয়ে যাওয়ার পর n এর আমরা এখানে দুটো মান পাবো। তো সেকেন্ড প্রশ্নের উত্তরটা কি লিখবে? বলছে দুটো উত্তর আমরা কেন পাবো। তো এই প্রশ্নের উত্তরে লিখবে n এর মান ধরো পেলে 10 আর 13, দুটো মান পেলে। তো কেন আমরা দুটো মান পেলাম? কারণ দুটো মানে 10টা পদের সমষ্টিও 132, আবার 13টা পদের সমষ্টিও 132, এরকম কেন হচ্ছে? তো এইরকম হতে পারে তখনই যখন দেখবে d নেগেটিভ আছে। তো d নেগেটিভ থাকলে এইরকম আমরা সমষ্টির মান থেকে যদি n বার করি, তাহলে দুটো উত্তর পেতে পারি। তাহলে এখানে আমি এখন বলছি 6 এরটা, তো 6 এর n এর মান দুটো, আমরা এটা আমরা ধরে নিয়েছি একটা মান, যে কোনো একটা মান ধরে নিয়েছি, যে এরকম দুটো উত্তর কেন পাবো। প্রথম অংশের উত্তর তোমরা নিজেরা করবে, আমি কেন দুটো উত্তর পাবো সেটা শুধু বলতে চাইছি, কারণ প্রথম অংশের উত্তর তোমরা বার করতে পারবে, দুটো মান যেটা পাবে সেটা কেন পেলে। তো একটা সিরিজের d যদি নেগেটিভ হয়, মনে করো সিরিজটা শুরু হলো 20 থেকে, তারপরের টার্ম হচ্ছে 15, তারপরের টার্ম হচ্ছে 10, তারপরের টার্ম হচ্ছে 5, তারপরের টার্ম হবে 0, তারপরেরটা হবে -5। দেখো ব্যাপারটা এইরকম, এই তিনটে পদের যোগফল কত? 20 10 30 45, আর এই সবকটা পদের যোগফল কত হবে? দেখো ভালো করে, 5 এখানে -5 আছে, তাহলে এই 45ই হবে। তার মানে এখানে তিনটে পদের যোগফলও যা, 6টা পদের যোগফলও তাই। তো d নেগেটিভ হলে ঠিক এই ব্যাপারটাই সবসময় ঘটে। তাহলে d নেগেটিভ হলে তোমরা শুধু এইটুকু লিখে দেবে যে এখানে ধরো একটা 10 পেয়েছে, একটা 13 পেয়েছে, মানে শেষ তিনটে পদের যোগফল 0। এখানেও তাই হচ্ছে, শেষ তিনটে পদের যোগফল 0। তো এইরকম একটা কথা লিখে দেবে। তাহলে কি লিখবে এখানে শেষে উত্তরটার জন্য? ওই যে দুটো বলেছে যে এর দুটো উত্তরের কারণ ব্যাখ্যা করো, তো সেখানে লিখবে যে d নেগেটিভ হওয়ার জন্য শেষ তিনটে পদের মান 0 হচ্ছে, সেই জন্য 10টা পদের সমষ্টিও যা, 13টা পদের সমষ্টিও একই দেখাচ্ছে। ঠিক আছে, এই কথাটা লিখলেই হবে। বা যদি ধরো 10 আর 14 হলো, তো সেখানে একই কথাই লিখবে যে শেষ চারটি পদের মান 0, সেই জন্য আমাদের 10টা পদের সমষ্টিও যা হচ্ছে, 14টা পদের সমষ্টি তাই হবে। তো এটা তখনই ঘটবে যদি d নেগেটিভ হয়, সেজন্য কথাটা কিন্তু লিখে দেবে যে d নেগেটিভ হওয়ার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 7 এরটা, প্রথম পদ দেওয়া আছে, দেখো 7 এরটা কি বলেছে, 7, এটা হিন্টস দিচ্ছি আমি একটু। দেখো প্রথম পদ দেওয়া আছে মানে a হচ্ছে -2, শেষ পদ দেওয়া আছে, শেষ পদকে আমরা tn লিখি বা l লিখি, যাই লিখি না কেন, 124। ঠিক আছে, আর
পদ সময়ের সমষ্টি, সমষ্টিকে আমরা সবসময় Sn লিখি, কারণ nটা পদ আছে এখানে। Sn হচ্ছে 6161, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে পদ সংখ্যা মানে n নির্ণয় করো, সাধারণ অন্তর নির্ণয় করো। তাহলে তো একই প্রশ্ন হয়ে গেল, একটু আগে আমরা এই প্রশ্নটা পেরিয়ে এসেছি। পদ সংখ্যা মানে n এর মান তো আগে বের করতে হবে, তারপর সাধারণ অন্তর বের করতে বলেছে। তো আমরা প্রথমে এখানে Sn এর সূত্রটাই বসাবো। তাহলে Sn ইকুয়াল টু হচ্ছে n/2 ইনটু a প্লাস l। দেখো আগের যে অঙ্কটা ছিল মানে চারেরটাতে আমরা এই সূত্রটা লিখেছিলাম, কিন্তু এই সূত্রটাতে আমরা দেখলাম দুটো আননোন হয়ে গেছিল। তখন এই সূত্রটাকে ক্যান্সেল করে আমাদের যোগফলের অন্য যে সূত্রটা আছে 2a + n-1/d ওইটা দিয়ে আমাদের করতে হলো, তখন দেখলাম হয়ে গেল। তো এই ক্ষেত্রে আবার দেখো এই সূত্রটাই এখানে কাজে লাগাতে হবে, ওই সূত্রটাকে আমরা লাগাতে পারবো না, তাই না? তাহলে এখানে দেখো Sn আর Tn এই দুটো তো দেওয়া আছে, তাহলে এই দুটোর মান বসিয়ে দিলে আমরা প্রথমে n এর মান পেয়ে যাব, এর মানও দেওয়া আছে। তাহলে এইটার মান বসালে প্রথমে আমরা n এর মান মানে n মানে হচ্ছে পদ সংখ্যা পেয়ে যাব। তো কোন সিম্বলটাকে মানে কোন লেটারটাকে কি ধরা হয় এটা কিন্তু তোমরা ভালো করে জেনে রাখবে। তাহলে n হচ্ছে পদ সংখ্যা, tn মানে হচ্ছে শেষ পদ, a হচ্ছে প্রথম পদ, sn মানে যোগফল। তো এগুলো সব সময় সিম্বলগুলো ঠিক রাখবে। হ্যাঁ, তারপরে যখন আমরা n এর মান পেয়ে যাব তখন এই tn থেকেই আমরা d এর মানটা বের করতে পারবো। তো tn থেকে d এর মানটা কি করে বের করতে পারবো? তো tn মানে আমরা জানি কি a + n-1 * d, এটা সমান তো tn। তাহলে এই মানগুলো যখনই আমরা বসিয়ে দেব, tn বসিয়ে দিলাম, n বসিয়ে দিলাম, এখান থেকে পেয়ে যাব a বসিয়ে দিলাম, তাহলে আমরা d টা পেয়ে যাব। বুঝেছো নিশ্চয়ই? ঠিক আছে। তারপরে দেখো 8এরটা। তো 8এরটা কি বললো? n তম পদ বলে দিল p, n সংখ্যক পদের সমষ্টি বলে দিল q। তাহলে এগুলোকে আমরা যদি সিম্বল দিয়ে দেখি, n তম পদ মানে tn, তাহলে tn টা বলে দিয়েছে p, sn টা বলে দিয়েছে q। আমাদের প্রশ্ন হচ্ছে a কত। তো এইটা হচ্ছে ব্যাপার, tn বলে দিয়েছে, sn বলে দিয়েছে, দুটো পদ বলে দিয়েছে, দিয়ে এটা বের করতে বলেছে। তো আমরা sn এর সূত্রতে চলে যাব, কারণ দেখো ভালো করে sn এর সূত্রতে tn আছে, কিন্তু tn এর সূত্রতে তার sn, আর আমাদের তো সূত্র মাত্র দুটো, একটা tn এর সূত্র আর sn এর নিজস্ব দুটো সূত্র আছে, দু রকম আকারে লেখা হয়। তো আমরা দু রকম আকার থেকে এখানে বুঝতেই পারছি d সম্বন্ধে কোনো প্রশ্ন নেই, বা d টা বের করতেও বলেনি, d টা দেওয়াও নেই। তাহলে d sn দিয়ে দুটো যে সূত্র আছে সেই সূত্র দুটো কি কি? একটা হচ্ছে n/2 ইনটু 2a + n-1 ইনটু d, একটা d আছে, আর একটা হচ্ছে n/2 ইনটু a + tn বা l, ঠিক আছে। তো একটা d আছে, একটা d নেই। তো এখানে d সম্বন্ধে যেহেতু কোনো প্রশ্নই নেই, তো d বার করতেও বলেনি, d দেওয়াও নেই, তাহলে d সম্বন্ধে যেটা নেই সেটা দিয়ে আমরা সূত্রটা লিখবো নিশ্চয়ই। তাহলে n/2 এটা লিখবো আমরা, তাহলে n/2 ইনটু a + tn। তো বুঝতেই পেরেছো আমরা এটাতে q বসাচ্ছি, n আমাদের দেওয়া নেই, a আমাদের বের করতে হবে, tn এখানে দেওয়া আছে, tn মানে হচ্ছে p। তো এখান থেকে কি বের করতে হবে? a বের করতে হবে। তাহলে a টাকে আমরা বের করে নেব। তাহলে কি করে হবে? 2q মাইনাস এটা ইনটু আছে বাই n সমান হচ্ছে a + p। তাহলে এখান থেকে আমরা a পেয়ে যাব, a = 2q/n - p, তাই না? তার মানে হচ্ছে 2q - pn/n, প্রমাণিত। এটা এর মান বুঝে গেছো নিশ্চয়ই। তারপরে 9টা। তো 9টা তোমরা দেখো একটা সিরিজ দেওয়া রয়েছে 2 3 5 9 8 15। তো বুঝতেই পেরেছো এটা কিন্তু সমান্তর শ্রেণী নেই। গোটা সিরিজটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সমান্তর শ্রেণীতে পাচ্ছি না। তো ঠিক এইরকমই প্রশ্ন আমাদের অতি সংক্ষিপ্ত শেষ অঙ্কটাতে ঠিক এইরকম ব্যাপারটা ঘটেছিল, আমরা সমান্তর শ্রেণী তখনও পাইনি। তো তখন আমরা কিভাবে দেখবো বলেছিলাম, হয় একটা করে পরপর নিয়ে একটা শ্রেণী তৈরি হতে পারে, দুটো করে পরপর নিয়ে একটা শ্রেণী তৈরি হতে পারে। তাহলে এখানেও আমরা সেইভাবে দেখব যে প্রথমটা নিলাম, তৃতীয়, পঞ্চম, সপ্তম এইগুলো নিয়ে কোনো সিরিজ তৈরি হচ্ছে কিনা। তো দেখো এখানে 2 5 8 11, দেখো একটা সিরিজ চলে আসছে, তাই না? তাহলে ঠিক এইভাবে আমরা তাহলে 2 5 8 11 নিয়ে একটা সিরিজ তৈরি হবে।
2 প্লাস 5 প্লাস 8 প্লাস 11, এই সিরিজ একটা তৈরি হবে। আমি এখন বলছি নয়টা হিন্টস, তোমরা বাড়িতে করবে। হ্যাঁ, তো এইটা একটা শ্রেণী তৈরি হবে। তাহলে গোটা অঙ্কটা প্রথমে লিখবে, সেটাকে দুটো ভাগে ভাগ করবে এইভাবে, প্রথম, তৃতীয়, পঞ্চম, এটা নিয়ে একটা সিরিজ তৈরি হবে। এবার মোট পদ দিয়েছে দেখো 2n + 1টা মোট পদ আছে। আগের দিনেও বলেছিলাম যখন আমরা অতি সংক্ষিপ্ত 12 অঙ্কটা করেছি, আর একবার দেখে নিতেও পারো, ওখানে দেখবে যে ওখানে ছিল 23টা পদ। তো 23কে কি বলেছিলাম, প্রথম শুরু হবে যে সিরিজটা, সেই সিরিজে কিন্তু বেশি, যেহেতু অযুগ্ম সংখ্যা 2 দিয়ে ভাগ হচ্ছে না, তখন একটা দুটো ভাগ করলে তো একজন মানে একটা জায়গায় তো একটা বেশি থাকবেই। তো সেটা কোথায় বেশি থাকবে, যেটা দিয়ে সিরিজ শুরু হচ্ছে প্রথম। তাহলে এখানে দেখো 2 দিয়ে সিরিজটা দেওয়া আছে, তাহলে 2 যে দলের মধ্যে থাকবে সেই দলেই কিন্তু একটা বেশি থাকবে। তাহলে এটাকে আমরা ভাঙবো কি দিয়ে, একটা হবে n+1 আর একটা হবে n, দুটো পার্ট, n+1 আর n মানে 2n+1। তাহলে এই প্রথমটাতে থাকবে n+1টা টার্ম, ঠিক আছে, এটা একটা সিরিজ হয়ে গেল, প্লাস দ্বিতীয় যেগুলো আছে মানে সেকেন্ড, ফোর্থ, মানে 3, 9, 15, 3 + 9 + 15, এইটা নিয়ে যে পদটা তৈরি হবে সেটাতে থাকবে কটা পদ, সেটাতে থাকবে n টার্ম, মানে nটা পদ। তো এখানে এটা যোগ করতে হবে, যেভাবে 23 এর করেছো, এখানে n এর জায়গায় n+1টা পদের যোগফল, আর ওখানে n টার পদের যোগফল নিশ্চয়ই পাবে, ঠিক আছে। তারপরে দেখো 10 এরটা, তো 10 এরটা বলেছে 91 থেকে 10 এরটা বলেছে 91 থেকে 259, এই পদ যেগুলো জোড় পদ নাকি যুগ্ম সংখ্যা আছে যেগুলো, সেইগুলো যোগ করতে বলেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম এর মধ্যে প্রথম যুগ্ম সংখ্যা কোনটা হবে, তাহলে সেটাই হবে প্রথম পদ। কত হবে, 92 নিশ্চয়ই প্রথম যুগ্ম পদ। শেষটা কত হবে, শেষ পদটা হবে ঠিক এর আগেরটা, মানে 258। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, ডি পেয়ে যাবো আমরা, যেহেতু যুগ্ম সংখ্যা, তাহলে ডি হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এই তিনটে থেকে আমাদের এবার যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কতগুলো যুগ্ম সংখ্যা আছে, তাহলে কতগুলো যুগ্ম সংখ্যা আছে মানে হচ্ছে n এর মান বার করতে বলেছে, তাহলে আগে সিম্বল দিয়ে লিখে নেবে পুরো অঙ্কটাকে, আর যোগফল কত মানে sn টা বের করতে বলেছে, পারবে নিশ্চয়ই, ঠিক আছে। তারপরে 10 এর 2 এরটা, নিশ্চয়ই 10 এর 1 এর যেভাবে করলে 10 এর 2 এরটা একই ভাবেই হবে, নতুন কিছু নেই। এখানেও প্রথম পদটা দেখো 11 গুণিতক বলেছে, তাহলে এখানে আছে 100 থেকে 400 এর মধ্যে, 10 এর 2 এরটাতে আছে 100 থেকে 400 এর মধ্যে 11 গুণিতক। তাহলে 100 ঠিক পরে 11 গুণিতক কোন সংখ্যাটা পাবো আমরা, 100 ঠিক পরে 11 গুণিতক পাবো আমরা 110, তাই না। তাহলে 110 হবে প্রথম সংখ্যা মানে a, আর 400 ঠিক আগে 11 গুণিতক আমরা কি করে পাবো, 400 কে আমরা 11 দিয়ে ভাগ করে নেব, তাহলে 3 11 33, 7 0 6 11 66, 4 বাকি থাকছে, তার মানে 400 - 4, এটা হবে আমাদের শেষ পদ, 400 - 4 মানে 396, এটা হবে আমাদের tn মানে শেষ পদ। এরপর আমরা ডিটা তো পেয়েই গেছি, ডিটা হচ্ছে 11, নিশ্চয়ই চার প্রশ্ন করেছে, উত্তর দিতে পারবে, ওকে। তো তারপরে দেখো 10 এর 3 নম্বরটা, 10 এর 3 নম্বরটা দেখো 100 থেকে 10,000 এর মধ্যে n কিউব রূপে লেখা যায়, একটু ঘুরিয়ে বলে দিল কথাটা, n কিউব রূপে লেখা যায় বলতে পূর্ণ ঘন সংখ্যা যেগুলো সেগুলোর কথা বলেছি। তাহলে 10 এর 3 নম্বরে 100 থেকে 10,000 পর্যন্ত n কিউব মানে হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, কোনগুলো 100 ঠিক পরে পূর্ণ ঘন সংখ্যা দেখো আমাদের 4 এর কিউব মানে 64, 5 এর কিউব মানে হচ্ছে 125, তাহলে এই 125টা হচ্ছে আমাদের a। 10,000 এর ঠিক কাছাকাছি কিউব সংখ্যা আমাদের বের করে নিতে হবে। তো দেখবো আমরা
10 এর কিউব মানে তো 1000 হয়, তাহলে এটা নিশ্চয়ই তার থেকে বড়। এইভাবে আমরা tn টা কত কিউব হচ্ছে 10,000 এর কাছাকাছি, মানে 10,000 এর ঠিক আগে কত কিউব রয়েছে বার করে নিয়ে আমরা tn পাবো, তারপর আগের মতোই করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 11টা। তো n তম পদ 7n - 5। তো এই ধরনের অঙ্কগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবে। এইগুলোতে যদি আমার নতুন করে যে n তম পদের সূত্র যেটা আমরা সমান্তর শ্রেণী থেকে পাই, সেই সূত্রটা যদি নতুন করে বসাতে যাই তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। তো আমরা অনেকেই দেখেছি যে n তম পদ 7n - 5 বলে দিল, কেউ ঠিক n তম পদের সূত্র মানে a + n - 1 * d = 7n - 5 করে করতে গেল, তাহলে কিন্তু পুরোটাই গোলমাল হয়ে যাবে। কারণ এটাই একটা সূত্র, n তম পদ 7n - tn টাই হচ্ছে 7n - 5, এটাই সূত্র। এখানে আমরা n এর মান 1 বসালেই t1 পেয়ে যাব, n এর মান 2 বসালেই t2 পেয়ে যাব। তার মানে পুরো সিরিজ এখান থেকেই আমরা পেয়ে যাব। তো সিরিজ পেয়ে যাওয়ার পর তার সম্বন্ধে যা প্রশ্ন করুক সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এনে প্রথমে সিরিজটা বের করে নেব, সিরিজটা বের করে নেওয়ার পর আমরা অঙ্কটা করতে পারবো। তারপরে দেখো 12টা। তো 12টাতে দেখো কি বলেছে, মোট পদ দেওয়া আছে 2n + 1টা পদ দেওয়া আছে, তার মধ্য পদটা দেওয়া আছে, দিয়ে বলেছে যে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি এটা প্রমাণ করতে দিয়েছে। তো আমরা এখানে কি করব, যেহেতু এটা মোট পদ দেওয়া রয়েছে তাহলে মধ্য পদটা কততম পদ ফার্স্টে দেখব। তো এটা একটু অন্য রকমের অঙ্ক, একটু মনে হচ্ছে একটু আনকমন বটে। তো এইটা দেখেই যদি আমরা প্রথমেই সিদ্ধান্ত নিয়ে নিই, ওই বাস এটা তো কোনোদিন দেখিনি, এটা আর পারবো না, তো এরকম করলে হবে না। আমরা এগিয়ে যাই না, একটু এগিয়ে গিয়ে দেখি না কোনো রাস্তা মেলে কিনা, তাই না? সবসময় এইরকম ভাবে সিদ্ধান্ত নেব যে একটু এগিয়ে যাই, মানে ঘরের মধ্যে থেকেই আমি পারবো না, এইটা তো আমি কোনোদিন দেখি না, এটা আমি জানি না, এরকম না। একটু বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখি যদি কোনো রাস্তা পাওয়া যায়, তাই না? সেই হিসেবে আমরা কি করব, এখানে যেহেতু এটা মধ্যপদ n বলেছে, মধ্যপদটা আমাদের n বলে দিয়েছে, সরি মধ্যপদটা আমাদের m বলে দিয়েছে, তাহলে আমরা প্রথমে মধ্যপদটা কততম পদ হচ্ছে সেটা আমরা প্রথমে দেখব। দেখো এখানে মোট পদ আছে, মধ্যপদ বার করতে আমরা অনেকবার দেখেছি। মধ্যপদ কত হয়, এটা বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে 2n + 1 + 1/2, তার মানে কত হচ্ছে দেখো, n + 1 তম পদ হচ্ছে মধ্যপদ, তাই না? তাহলে tn + 1 এর মান নিশ্চয়ই m, তাই না? তাহলে tn + 1 কে তো আমরা এরকম লিখতে পারি, দেখো tn + 1 কে সমান m, মানে a + tn + 1 মানে a + nd হবে, একটা d কম থাকে বলেছিলাম, তাহলে tn + 1 আমরা লিখতে পারি a + nd সমান হচ্ছে m। ঠিক আছে, এখান থেকে আর আমরা এগিয়ে যেতে পারছি না, কারণ আমরা না জানি a এর মান, না জানি d এর মান, কারোর মান জানি না। তো এটা একটা সমীকরণ হিসেবে আমরা রেখে দিলাম। ঠিক আছে, এতদূর তো এলাম। তো এবার দেখো আমরা যদি এইটা নিয়ে একটু দেখি যে Sn + 1 তো আমাদের বের করতে বলেছি, S2n + 1। তো এইটার ফর্মুলাটা একটু লিখি, যেহেতু a + nd জানি, তার মানে d এর ব্যাপারটা রয়েছে, তাহলে আমরা এই সূত্রটা লিখি দেখবো একবার। তো এইভাবে অঙ্ক কিন্তু আমি জানি না, আমি পারবো না, এটা নয়, একটু এগিয়ে গিয়ে দেখতে হবে, একটু নাড়াচাড়া করে দেখতে হবে, হয় কি হয়, না হতেও পারে আমি যে পথে চাচ্ছি হয়তো সেই পথটা নয়, হতে পারে। এরকম তো আমরা অনেক সময় বাস্তব জীবনেও করেছি, তাই না? কোথাও আমি চিনি না, তো সেখানে যাওয়ার জন্য আমরা ভুল রাস্তায় চলে গেছি, তারপর সেখান থেকে আবার কারেকশন করে নতুন রাস্তায় এসে, হতে পারে সেরকম। তো একবারেই যে হবে না তা তো নয়, বেরিয়ে গেলে নিশ্চয়ই হবে। দেখো তাহলে n/2 ইন্টু 2a প্লাস, এটা 2n + 1 তম পদ, আমরা জানি যততম পদ তার থেকে একটা কম d থাকবে, তাহলে এখানে একটা কম d করতে গেলে আমাদের হয়ে যাচ্ছে 2nd। অ্যাকচুয়ালি সূত্রটাতে ছিল কি n - 1d, n এর জায়গায় এটা বসিয়ে আবার -1 দিলেই 1টা কেটে যাচ্ছে, সেজন্য আমরা 2nd লিখে দিলাম। ভালো করে দেখো, আমরা কিন্তু একদম একটা আলোর রেখায় পৌঁছে গেছি, একটা সুন্দর আলোর রেখা দেখতে পাচ্ছি, a + nd, এখানে a + nd বসানোর মতো একটা জায়গা আমরা পরিষ্কার পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নিই, তাহলে a + nd কে বসানোর মতো সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম। ও সরি, এটাতে হচ্ছে 2n + 1, 2n + 1টা পদে যোগফল বার করছি, ঠিক আছে? তাহলে 2n + 1 ইনটু a + nd মানে m, তার মানে প্রমাণিত।
ঠিক আছে। তাহলে অঙ্ক করার সময় যে অঙ্কটা আমার জানা নেই, কোনোদিন করিনি, কোনোদিন দেখিনি, সেইটা পারবো না এটা নয়, আমরা সেটাও পারতে পারি। ঠিক আছে। তারপরে দেখো 13টা, তো 13টাতে সমান্তর শ্রেণীর 3টে পদের সমষ্টি দেওয়া আছে। তো এই কথাটা শুনে বা এই কথাটা পড়েই তোমরা বুঝে ফেলবে যে 3টে সংখ্যার সমষ্টিটা কোথাও না কোথাও শুনেছিলাম না। তো কি দেখেছিলে, 3টে সংখ্যার সমষ্টি দেওয়া থাকলে আমরা সমান্তর শ্রেণীকে একটু অন্যরকম ভাবে ধরে নেওয়া হয়। এখানে প্রথম পদ এ না ধরে আমাদের সংখ্যা 3টেকেই সরাসরি এইভাবে ধরে নেওয়া হয়, এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, এই 3টে পদ ধরে নেওয়া হয়। কখন ধরা হবে, যদি 3টে সমান্তর শ্রেণীর সমষ্টি দেওয়া থাকে। তাহলে প্রথম শর্ত আমাদের কি হবে, এই 3টের যোগফল মানে a - d + a + a + d, এটার মান বলে দিয়েছে। দেখো 3টে সংখ্যার সমষ্টি হচ্ছে 15। তো এইখান থেকে যখনই লিখবো আমরা a এর মান কিন্তু আমরা পেয়ে যাব। তো a এর মান পেয়ে যাওয়ার পর দ্বিতীয় শর্ত দেখো, তাদের গুণফল মানে a - d, a আর a + d, এইটা সমান হচ্ছে 21। তো a এর মানটা এখানে বসিয়ে দিই, সরি গুণফল হচ্ছে 80। a এর মানটা বসিয়ে দিয়ে, a এর মানটা বসিয়ে দেওয়ার পর d এর মান নিশ্চয়ই পেয়ে যাবো আমরা। ঠিক আছে, d এর দুটো মান আসতে পারে, দুটো মান থাকলে আমরা 3টে সংখ্যা দুবার করে পাবো, হয়ে যাবে নিশ্চয়ই। 3 এর 2-এরটাও তাই। 4টে সংখ্যা মনে আছে, 4টে সংখ্যা প্রথমে দেখে নেবে, দরকার হলে আরেকবার 4টে সংখ্যা কি ধরতে হয়, কনসেপচুয়াল পার্টের মধ্যেই দেওয়া ছিল, তাহলে আরেকবার দেখে নেবে 4টে সংখ্যা দেওয়া, যোগফল দেওয়া থাকলে কি ধরতে হচ্ছে। 14টা দেখো, 14টা 3টে সংখ্যার যোগফল 21, এটা কিন্তু 3টে অংশে বিভক্ত, মানে 3টে সংখ্যার যোগফল 21, মানে এই 3টের যোগফল হচ্ছে 21, তার মানে a সমান আমরা 7 পেয়ে যাব। ঠিক আছে। তারপরে দেখো প্রথম আর দ্বিতীয় অংশের গুণফল মানে a - d * a সমান হচ্ছে 21, তো এটাও 21, তো এখানে a এর মান বসিয়ে নিশ্চয়ই d পেয়ে যাব, তাহলে হয়ে যাচ্ছে। তারপরে দেখো ওকে 15টা, কোন সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদটির অনুপাত 7:9, দশম ও তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো। তো অঙ্কটা পড়েই মনে হতে পারে যে কিছুই তো বলে দিল না, তাহলে শুধু একটা অনুপাত থেকে আরেকটা অনুপাত কি করে বের করবো, হবে না অঙ্কটা। তো ওই রকম না, আমরা একটু এগিয়ে গিয়ে দেখব, একটু এগিয়ে গিয়ে দেখব যদি কিছু করা যায়, যদি নতুন রাস্তা পাওয়া যায়, সেজন্য একটু এগিয়ে যেতেই হবে, যেটা দেওয়া আছে সেইটুকুই আমরা এগিয়ে যাই। দেখো এখানে দেওয়া আছে সমান্তর শ্রেণীর দুটো পদ একাদশ আর চতুর্দশ পদের অনুপাত। তো বলেছি সমান্তর শ্রেণীর অঙ্ক করতে গেলে যেটা সব থেকে আগে দরকার, সেটা সব থেকে আগে মনে পড়বে, সেটা হচ্ছে প্রথম পদ সাধারণ অন্তর দিয়েই তো এগুলোকে প্রকাশ করা যায়। তাহলে আমরা এক্ষেত্রে লিখে নেব একটু, প্রথম পদটা হচ্ছে a, সাধারণ অন্তরটা হচ্ছে d, তারপরে যে শর্তটা এখানে দেওয়া আছে একাদশ পদ, মানে কি লিখবো আমরা a + 10d, এটা একটা শর্ত লিখছি, a + 10d বাই চতুর্দশ পদ মানে a + চতুর্দশ, তাহলে 1 কম d মানে 13d সমান হচ্ছে 7/9। এইটা আমাদের দেওয়া তথ্য। আমরা এইখান থেকে AD এর মান বার করতে পারি না, কিন্তু AD এর অনুপাত তো বার করতে পারি, তাই না? তাহলে আমাদের নিশ্চয়ই একটা সমীকরণ দিয়ে মান পাওয়া যাবে না, একটা সমীকরণ দিয়ে দুটো আননোন আমরা কখনোই মান বার করার চেষ্টাও করব না, কারণ পাওয়া যাবে না। কিন্তু একটা সমীকরণ থেকে দুটো আননোন রাশির রেশিও পাওয়া যায়, তাহলে এইখান থেকে আমরা AD এর অনুপাত বের করার চেষ্টা করব, তাই না? তাহলে 9a + 90d = 7a + 91d বা 2a = d, এটা একটা রেশিও হিসেবে আমরা রাখতে পারি, দুটোর মধ্যে রিলেশন তো পেলাম একটা। ঠিক আছে, এবার পরের প্রশ্নতে চলে যাও, দশম পদ আর তৃতীয় পদের অনুপাত। তাহলে দশম পদ বাই হচ্ছে তৃতীয় পদ, অনুপাত বার করতে বলে আমরা সবসময় বাই দিয়ে লিখবো। তাহলে a + 9d বাই a + 2d, এইটার মান আমাদের বের করতে হবে। তো আমরা তো d সমান কত পেয়েছি 2a, তাহলে d এর জায়গায় আমরা 2a বসাতেই পারি, তাহলে a + 9 * 2a, নিচেতে a + 2 * 2a, তাই না? তাহলে 9 × 2 = 18, 19a বাই 4 × 5 a তো কেটে গেল। তাহলে আমাদের তো চেয়েছিল রেশিও, তাহলে রেশিওটা কিন্তু আমরা পেয়েই গেলাম শেষ পর্যন্ত, তাই না? তাহলে
অঙ্ক হবে কি হবে না আগে থেকে সিদ্ধান্ত নেব না, একটু এগিয়ে গিয়ে দেখবো, যদি হয় হবে, ভুল আমরা করতেই পারি, ভুল পথেও চলে যেতে পারি, তো যাবো আবার ফিরে আসতে তো পারবো, তাই না? সেই জন্য প্রথমেই সিদ্ধান্ত নেব না যে কি করব, প্রথমে একটু এগিয়ে গিয়ে তারপরে দেখবো নতুন রাস্তা নিশ্চয়ই একটা পাওয়া যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো, তোমরা এই পর্যন্ত অঙ্কগুলো করে নাও, আমরা পরের ভিডিওতে আবার পরের অংশটা দেখে নেব, ঠিক আছে? তার আগে অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো সব করে নিতে হবে। ওকে।